হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 10-এর কোষে দেখি 4, পেজ নম্বর হচ্ছে 75 এবং দাগ নম্বর হচ্ছে 24-এর দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে, এমসিকিউ রয়েছে এর মধ্যে, আর রয়েছে নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা রয়েছে আর শূন্যস্থান পূরণ রয়েছে, আর 25-এর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো 24-এর এর একের দাগের অঙ্কটা কি বলেছে, যে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন হচ্ছে 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গ সেমি। তাহলে বাক্সটির ভেতরের উচ্চতা কত? বাক্সটি ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 88 বর্গ সেমি। ঠিক আছে, এবার এই ভূমিতলের ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে গুণ করা যায় তাহলে বাক্সটির আয়তন পেয়ে যাব। ঠিক আছে, এবং আয়তনটা বলে দিয়েছে 440 ঘন সেমি। এখান থেকে আমি কিন্তু উত্তরটা পেয়ে যাব। তাহলে 24-এর দাগের এর একের অঙ্কটা, তাহলে বাক্সটির উচ্চতা আমি কত ধরবো? ধরি 8 সেমি ধরে নিচ্ছি। ঠিক আছে, বাক্সটির উচ্চতা আমি 8 সেমি ধরে নিচ্ছি। অতএব বাক্সটির আয়তন তাহলে কত হবে? আয়তন হয়ে যাবে তাহলে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 88 বর্গ সেমি, আর উচ্চতা হচ্ছে 8। তার মানে 88 এত ঘন সেমি, এত ঘন সেমি হলো। এইবার প্রশ্নানুসারে তাহলে কি আছে? 88 সমান হচ্ছে 440। তাহলে এখান থেকে এইচ পেয়ে যাব 440/88, অর্থাৎ 5 দিয়ে যদি কাটাকুটি করে 5 8 40, 0 5 8 40 হচ্ছে 44। তাহলে এইচ এর মান হয়ে গেল 5 সেমি। ঠিক আছে, তাহলে আমার উত্তর কোনটা হয়ে গেল? দেখো বি এর অপশনটা হচ্ছে, এই যে দেখো তোমরা বি এর অপশনটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। 2-এর দাগেরটা কি বলছে, যে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার এবং গভীরতা হচ্ছে 16 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া রয়েছে। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কতগুলো? তাহলে আমি যদি আয়তঘনাকার গর্তটার আয়তন বার করে নিই, আর ওই গর্তের মধ্যে যে পুরু তক্তা সেটাও তো আয়তঘনাকার, তাহলে সেটারও আয়তন বার করে নেব। তাহলে এর আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করলেই কিন্তু আমি উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো আয়তঘনাকার গর্তের আয়তন, তাহলে কি হবে? 40 গুণিত 12 গুণিত 16 ঘন মিটার। আমি এটাকে কিন্তু আর গুণ করলাম না, কারণ কাটাকুটি করতে হবে। তাই এবার পুরু তক্তার আয়তন, তাহলে পুরু তক্তার আয়তন 5 গুণিত 4 গুণিত 2 ঘন মিটার। অতএব তক্তা রাখা যাবে কতগুলো? তাহলে এইটাকে আমি এটাতে ভাগ করবো, অর্থাৎ 40 গুণিত 12 গুণিত 16/5 গুণিত 4 গুণিত 2। তাহলে 5 8 40, 4 দুগুণে 8 আর 2 2 কেটে গেল। তাহলে 16 দুগুণে 32, 2 হাতে 3, 16 1 16, 17 19, 192টি।
তাহলে অপশন হয়ে যাচ্ছে বি এর অপশনটা। এবার 3 দাগের অঙ্কটা বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 256 বর্গমিটার এবং ঘনকটির আয়তন কত হবে। ঘনকের পার্শ্বতলের সংখ্যা হচ্ছে কতগুলো বলে দিয়েছে, 4টি। ঠিক আছে, তাহলে এই ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 মানে তাহলে একটা তলের ক্ষেত্রফল কত। তাহলে ঘনকের, তার উত্তর এটা কি লিখবো, ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বলেছে এবং এখানে 4টে তল, দেখো সংকেতে দেওয়া আছে 4টে তল, পার্শ্বতল মানে 4টিই পড়ছে, সেই 4টে তলের ক্ষেত্রফল হচ্ছে 256 হলে তাহলে একটা তলের ক্ষেত্রফল কত। তাহলে 256কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 6 24, 4 4 16, 64 বর্গ মিটার, 64 বর্গ মিটার হয়ে গেল। এইবার ঘনকের একটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার, তাই তো। ঘনকের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে হচ্ছে 64, তাহলে বাহু সমান হয়ে যাবে √64, অর্থাৎ 28 64, 8 মিটার, 8 মিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 8 মিটার। অতএব ঘনকটির আয়তন, ঘনকটির আয়তন, ঘনকটির আয়তন তাহলে কত হবে, বাহু কিউব, বাহু কিউব মানে 8³ 512, অর্থাৎ 8কে 3 বার 8 গুণ করলে 512 ঘন মিটার। তাহলে অপশনটা কি হয়ে যাচ্ছে, অপশন হচ্ছে ডি এর অপশনটা অ্যান্সার। এরপরে 4 অঙ্কটা কি বলছে, যে দুটি ঘনকের আয়তনের অনুপাত বলেছে 1:27, দুটো ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে দুটো ঘনকের আয়তনের অনুপাত কত বলে দিয়েছে, 1:27। তাহলে ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য এ এবং বি, ধরে নিচ্ছি বি একক। তাহলে ঘনক দুটির আয়তন, তাহলে a³ এবং b³ ঘন একক। ঠিক আছে, দুটোর অনুপাত বলে দিয়েছে, অর্থাৎ a³:b³, এইটা সমান বলে দিয়েছে 1:27, এটা বলে দিয়েছে। তাহলে বা a³/b³ সমান কি হবে, 1/27। তাহলে এখান থেকে a/b সমান কি লিখতে পারবো, a/b তার হোল কিউব সমান লিখতে পারবো 1/3 তার হোল কিউব। অতএব a/b সমান হচ্ছে 1/3, এটা বার করে নিলাম। এইবার কি বলেছে, যে ঘনক দুটির ক্ষেত্রফলের অনুপাত, ঘনক দুটির সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত, সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 6 × বাহু স্কোয়ার মানে 6a²:6b², তার মানে 6a²/6b², 6 কেটে গেল, সমান a/b তার হোল স্কোয়ার। তাহলে a/b কত বার করেছি, 1/3, তাহলে 1/3 তার স্কোয়ার মানে 1/9, অর্থাৎ 1:9। এটা অ্যান্সার হয়ে গেল এবং অপশানটা হয়ে গেল সি এর অপশানটা। 5 দাগের অঙ্কটা দেখো, বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর মধ্যে সম্পর্ক কি। তাহলে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s আর কর্ণের দৈর্ঘ্য d বলে দিয়েছে, তাহলে s আর d এর মধ্যে আমাকে সম্পর্ক বার করতে হবে। দেখো, তাহলে আমি ঘনকটা আগে একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি, ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য,
ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ, এককটা কি দেবো, এমনি লিখি একক। ঠিক আছে, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, 6 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 6 ইন্টু এ স্কোয়ার, যেটাকে আমরা বলবো 6a স্কোয়ার বর্গ একক। আচ্ছা, এবার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহু, তার মানে √3 ইন্টু এ, অর্থাৎ √3a একক। এবার দেখো প্রশ্নানুসারে কি বলে দিয়েছে, প্রশ্নানুসারে কি বলে দিয়েছে যে এস হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে 6a স্কোয়ার, তাহলে এস সমান 6a স্কোয়ার। আর একটা বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে ডি, ডি সমান হচ্ছে √3 ইন্টু এ। এই দুটো থেকে আমাকে কি বার করতে হবে, এস আর ডি এর মধ্যে সম্পর্ক। অর্থাৎ এখানে দেখো এ সমান কি হচ্ছে, ডি বাই √3, এর মানটা আমি এখান থেকে বার করলাম, ডি বাই √3 হয়ে গেল। এইবার আমি এইখানে এর জায়গায় দেখো ডি বাই √3 আমি বসিয়ে দিচ্ছি, এই স্কোয়ার, বা এস সমান 6d স্কোয়ার হচ্ছে বাই √3 স্কোয়ার, মানে 3, √3 কে √3 দিয়ে গুণ করলে 3 হবে। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, 3 দুগুণে 6, অর্থাৎ এস ইকুয়াল টু 2d স্কোয়ার, বা ডি স্কোয়ার সমান হয়ে গেল এস বাই 2, অর্থাৎ ডি এর অপশানটা অ্যান্সার হয়ে গেল। এখানেই হচ্ছে, এটাই হয়ে গেল এস এবং ডি এর মধ্যে রিলেশন। এরপরে বিয়ের দাগের কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখতে বলেছে। তাহলে এক একটা দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তো 4 গুণ হবে না অন্য কিছু হবে, সেটা আমাকে আগে বার করে দেখতে হবে। তাহলে আমি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য ধরি ঘনকটির প্রতি ধারের দৈর্ঘ্য কত, এ একক। তাহলে ঘনকটির আয়তন তাহলে কি হবে, ঘনকটির আয়তন হচ্ছে, ফর্মুলা হচ্ছে a কিউব, অর্থাৎ বাহু টু দি পাওয়ার কিউব, এত ঘন একক। এরপরে বলছে ঘনকটির প্রতি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, এখন ঘনকটির প্রতি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করছে, মানে 2a একক। তাহলে এখন ঘনকটির আয়তন, তাহলে আয়তন কি হবে, বাহু টু দি পাওয়ার কিউব, মানে 2a তার হোল কিউব, এত ঘন একক। তার মানে 2 এর কিউব মানে হচ্ছে 8, আর এর কিউব 8a কিউব, এত ঘন একক। অর্থাৎ আগে কি ছিল, a কিউব ছিল, তার কত গুণ হলো, 8 গুণ, তাই না, 8 গুণ বৃদ্ধি পেল, দেখেছো 8 গুণ বৃদ্ধি পেল। কিন্তু এখানে তোমার দেওয়া আছে কি, ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, তাহলে ওটাতে দেওয়া আছে 4 গুণ, কিন্তু আমার উত্তর বেরোচ্ছে কি 8 গুণ। তাহলে কি হচ্ছে, দেওয়া তথ্যটি বা প্রদত্ত তথ্যটি মিথ্যা। ওকে, 2 অঙ্কটা, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন হচ্ছে 1000 ঘনমিটার। এবার 2 হেক্টর বলতে আমরা কি বুঝবো, দেখো এখানে বলে দিয়েছে 1 হেক্টর মানে 100 আর, আবার 1 আর মানে 100 বর্গ মিটার। তাহলে 1 হেক্টরটাকে আমি বর্গ মিটারে নিয়ে আসবো আগে, ঠিক আছে। দেখো 1 হেক্টর সমান কত হচ্ছে, বলে দিয়েছে 100 আর। এবার 1 আর সমান হচ্ছে আবার কত, 100 বর্গ মিটার, তার মানে 100 গুণিত 100 বর্গ মিটার, অর্থাৎ
একের পিঠে 1 2 3 4টে শূন্য, এত বর্গ মিটার। এত বর্গ, 1 হেক্টর মানে হচ্ছে এত বর্গ মিটার বেরোলো। এইবার 2 হেক্টোমিটার, তাহলে 2 হেক্টর মানে হচ্ছে 1000 গুণিত 2, মানে সরি 1000 নয়, এটা 10,000, তাহলে 20,000 বর্গ মিটার। তাহলে 20,000, 2 হেক্টর জমি মানে হচ্ছে 20,000 বর্গ মিটার। এইবার এইটাকে যদি আমি কিসে নিয়ে আসবো, আচ্ছা এইটা মিটারে আছে ঠিক আছে, কিন্তু উচ্চতা, জলের উচ্চতা যদি বলছে 5 সেমি, 5 সেমি, এটাকে যদি মিটারে নিয়ে আসি, দেখো এটা যেহেতু মিটারে রয়েছে তাহলে আমি এটাকে মিটারে নিয়ে আসবো। তাহলে মিটার ডেসিসেমি মানে 2 ঘর বাঁ দিকে সরবে, 0.05 এত মিটার। অতএব আয়তন কত হবে? আয়তন হচ্ছে এই যে ক্ষেত্রফলটা, ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি আয়তন পেয়ে যাব 0.05। এবার এইটাকে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 হলো, আর কটা শূন্য আছে দেখো, 1 2 3 4টে, 1 2 3 4, দশমিক বিন্দু কটার আগে হবে? একটা দুটোর আগে। এত 1000, তাহলে ঘন মিটার। এখানে উত্তরটা কি বলেছে? বৃষ্টির জলের আয়তন বলছে 1000 ঘন মিটার। তাহলে দেয়া তথ্যটি বা প্রদত্ত তথ্যটি সঠিক। অতএব প্রদত্ত তথ্যটি সত্য। ওকে, এরপরে শূন্যস্থান পূরণ করি সি এর দাগে। দেখো একটা বলছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি? তোমরা এখন যেখানে বসে পড়াশোনা করছো, অর্থাৎ তোমার যে ঘরে, সেই ঘরের ভেতরের আকারটা দেখো একটা সমকোণী চৌপলের মতো। চারদিকটা চেয়ে দেখো, দেখো ওপরে 4টে কোণ আছে, আবার নিচেও 4টে কোণ আছে। এইবার তুমি যদি কর্ণ টানো, দেখো এক কোণ থেকে, ওপর দিকের এক কোণ থেকে নিচের দিকের এক কোণ পর্যন্ত এরকম কিন্তু 4টে কর্ণ টানা যাবে, 4খানা কর্ণ টানা যাবে। আমি এটা উত্তর করে দিচ্ছি, 4টে কর্ণ টানা যাবে। তো কর্ণটা দেখো, আমি একটুখানি যদি খাতায় তোমাদেরকে এঁকে দেখাই, দেখো এই ধরো, ঠিক আছে। এবার কর্ণ তুমি ধরো এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা টানলে, এই হলো। আবার এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা টানলে, এই হলো। আবার এখান থেকে এই কোণ পর্যন্ত টানলে, আর এখান থেকে এই কোণ পর্যন্ত, দেখবে 4টে কর্ণ টানা যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। একটি ঘনকের একটি তল, এটা যদি একটা ঘনক হয়, আমি সমকোণী চৌপল ভাবে এঁকেছিলাম। ঘনক মানে প্রত্যেকটা তল একটা বর্গক্ষেত্র হবে, প্রত্যেকটা তল কি হবে? বর্গক্ষেত্র। সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে এটা এ, তাহলে এটা কি হয়ে যাবে? √2 ইন্টু এ। কিভাবে আসছে দেখো, তো এখানে এটা কিভাবে এলো √2 ইন্টু এ? তো এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এটা অতিভুজ, এটা লম্ব, এইটা লম্ব, এটা ভূমি। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান, এটা অতিভুজের স্কোয়ার, আমি অ বলে লিখছি, অতিভুজের স্কোয়ার। তাহলে এখানে 2a স্কোয়ার সমান কি হচ্ছে? অতিভুজের স্কোয়ার। অতএব অ সমান কি হবে? √2a স্কোয়ার মানে √2 ইন্টু এ। বুঝে গেল? তাহলে √2টা এই শূন্যস্থানে কিন্তু বসবে, এখানে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এবার সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হয়? এটা তো আমরা জানি, চ্যাপ্টার করার সময় আমরা বুঝিয়েছিলাম ঘনক, ঠিক আছে। তাহলে এবার আমি চলে আসবো 25-এর দাগের শর্ট কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটা কি বলছে? একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক z এবং কর্ণের দৈর্ঘ্য p হলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? তাহলে একটা আয়তঘন প্রথম আমি এঁকে ফেলি, আয়তঘন বা সমকোণী চৌপল। তাহলে 25-এর দাগের 1 অঙ্কটা দেখো,
প্রথমত আমি একটা সমকোণী চৌপল বা আয়তঘন এঁকে ফেলি। এই এই এটা একটা সমকোণী চৌপল হলো। এর তল সংখ্যা বলে দিয়েছে, দেখো তল সংখ্যা বলে দিয়েছে এক্স। তো এই এক্স এর মানটা কত হবে? দেখো তল সংখ্যা কটা তল আছে, আমি যদি এই সামনের তলটা নিই তাহলে পিছনের একটা তল আছে, তাহলে দুটো তল হলো। আবার এদিকের তলটা নিলে তাহলে এর বিপরীত দিকে একটা তল আছে, তাহলে দুটো দুটো চারটে হলো। আর নিচের তলটা নিলে ওপরের তলটাও রয়েছে, তাহলে চারটে দুটো ছটা, তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 6। বোঝা গেল? এবার বলেছে ধার সংখ্যা। ধার বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? আচ্ছা, ধার মানে ওয়াই এখানে বলেছে। তো ধার বলতে এই যে আমি লাইনগুলো টেনেছি এইগুলোকে বলা হচ্ছে ধার। তো কটা ধার আছে এরকম দেখো, ওপরে দেখো 1 2 3 4, আর নিচে দেখো 1 2 3 4, তাহলে 4 আর 4 8 হলো। আর এই ডিয়ালের দিকে দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 8টা 4টে, ওয়াইয়ের মান 12 হয়ে গেল। এরপরে দেখো শীর্ষবিন্দুর সংখ্যা জেড। শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে দেখো, এইটা 1টা 2টো 3টে 4টে, 5টা 6টা 7টা 8টা, তাহলে 8 হয়ে গেল শীর্ষবিন্দুর সংখ্যা। আর কর্ণের সংখ্যা আমি তো আগের অঙ্কেই বার করেছিলাম, তাহলে কর্ণের সংখ্যা হয়ে যাবে 4টে, এবং এইটার মান দিয়ে দিচ্ছে দেখো, এইটা বলে দিচ্ছে পি, এবং এইটা হচ্ছে 4। এইবার আমায় বার করতে বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। এক্স এর মান হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 12, জেড এর মান হচ্ছে 8 প্লাস পি এর মান 4। তাহলে 6 মাইনাস 12, আর এখানে দেখো 8 আর 4 কত হচ্ছে, 8 আর 4 12, এবার মাইনাস 12 আর প্লাস 12 কেটে গেল, তাহলে 6 অ্যান্সার চলে এলো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু পরীক্ষায় আসে। 2 অঙ্কটা দেখো, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 6 এবং 4। মাত্রাগুলো বলতে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। ঠিক আছে, একটা আয়তঘনের 4 6 এবং 4 একক, আর একটা আয়তঘনের 8 2h-1 আর 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, ঘনফল মানে হচ্ছে আয়তন বোঝায়, দুজনের যদি আয়তন সমান হয় তাহলে এইচ এর মান কত? এবার আমরা আয়তনের ফর্মুলা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে এই তিনটে গুণ আর এই তিনটে গুণ সমান করলে আমি এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথম আয়তঘনের ঘনফল কত হবে? 4 গুণিত 6 গুণিত 4 ঘন একক, এটা হলো। আর দ্বিতীয় আয়তঘনের ঘনফল হচ্ছে 8 গুণিত 2h-1 গুণিত 2 ঘন একক। এই হলো। এবার দুটো সমান বলে দিয়েছে প্রশ্নানুসারে, কি 8 গুণিত 2h-1 গুণিত 2 সমান 4 গুণিত 6 গুণিত 4, বা দেখো 2h-1 গুণিত 8 দুগুণে কত, 16, 16 সমান 4 গুণিত 6 গুণিত 4, তাহলে বা 2h-1 সমান 4 গুণিত 6 গুণিত 4 বাই 16। তাহলে 4 4 16, 4 4 কেটে গেল, তাহলে 2h-1 ইকুয়াল টু 6 এসে গেল, বা 2h সমান তাহলে কত হয়ে যাবে, 6 প্লাস 1 মানে 7 হলো, তাহলে h সমান হয়ে গেল 7/2, অর্থাৎ 3 পূর্ণ 1/2। তাহলে h এর মান আমি পেয়ে গেলাম। এবার 3 অঙ্ক, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে আগে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, এ একক। ঠিক আছে, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে,
6 ইন্টু বাহু স্কোয়ার মানে 6a স্কোয়ার বর্গ একক, এটা সূত্র। এবার ঘনকটির ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য যাই বলি না কেন, বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়ে হয়। দেখো আগে ছিল এ ছিল, তার সঙ্গে কত যোগ হবে, এ এর 50%, এটা বৃদ্ধি পাচ্ছে, এ এর 50%টা বৃদ্ধি পাচ্ছে, আর আগে এ ছিল, তাহলে তার সঙ্গে যোগ হয়ে গেল এ প্লাস এ গুণিত 50/100, তাহলে 50 দুগুণে 100, তাহলে এ প্লাস এ বাই 2, অর্থাৎ 2a প্লাস এ বাই 2 সমান 3a/2 এত বর্গ একক। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে, 6 ইন্টু বাহু স্কোয়ার, মানে বাহু মানে হচ্ছে 3a/2 তার স্কোয়ার, অর্থাৎ 6 গুণিত 3 3 9 a স্কোয়ার বাই 2 দুগুণে 4, তাহলে 4 আর 6 কাটছি, 2 3 6, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 3 9 27 a স্কোয়ার বাই 2 এত বর্গ একক। আচ্ছা সরি, এইটা কিন্তু বাহুর দৈর্ঘ্য, এটা একক শুধু হবে, ঠিক আছে, এটা বর্গ কথাটা হবে না। এবার দেখো আগে কি ছিল 6a স্কোয়ার, আর এখন কত হচ্ছে 27a স্কোয়ার বাই 2, তার মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত, 27a স্কোয়ার বাই 2 মাইনাস 6a স্কোয়ার, তাহলে 27a স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12a স্কোয়ার বাই 2, অর্থাৎ কত হচ্ছে 15a স্কোয়ার বাই 2 এত বর্গ একক। আগে 6a স্কোয়ার ছিল, সেখান থেকে 15a স্কোয়ার বাই 2 বৃদ্ধি পেয়ে 27a স্কোয়ার বাই 2 হচ্ছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় 15a স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 1 বর্গ এককে বৃদ্ধি পায়, তাহলে 15a স্কোয়ার বাই 2 ইন্টু 6a স্কোয়ার, 6a স্কোয়ার দিয়ে ভাগ হয়ে গেল, আর কত 100 বর্গ এককে। আমার কি উত্তর চেয়েছে, কত সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পাবে, তাহলে 15a স্কোয়ার গুণিত 100 বাই 2 ইন্টু 6a স্কোয়ার। ওকে, a স্কোয়ার কেটে গেল, এবার 2 দিয়ে যদি 100কে কাটি তাহলে 50 দুগুণে 100, আবার 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 3 5 15, আর 2 দিয়ে 50কে কাটলে 25 হলো, তাহলে 5 25 কত, 125 বর্গ একক। তাহলে অতএব 125% বৃদ্ধি পেল। কি লিখব, ঘনকটির সমগ্রতল, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেল। এরপর 4 অঙ্কটা দেখো, 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। তাহলে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বলা আছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নিরেট ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকটির ক্ষেত্র মানে একটা ধারের দৈর্ঘ্য কত হবে। আমি ধরে নিচ্ছি, নতুন ঘনকটির
একটি ধারের দৈর্ঘ্য এ একক। তাহলে নতুন ঘনকটির তাহলে আয়তন কত হবে? আয়তন হয়ে যাচ্ছে এ কিউব ঘন একক। ঠিক আছে, এই এ কিউবটা কার সঙ্গে সমান? ওই যে তিনটে ঘনক বলে দিয়েছি, 3, 4 আর 5, এদের আয়তনের যোগফল। 3-এর কিউব, 4-এর কিউব আর 5-এর কিউব, মানে যার ধারের দৈর্ঘ্য 3 সেমি তাহলে সেটা হয়ে যাচ্ছে 3^3, যার 4 তাহলে 4^3 আয়তন, আর যার 5 তার 5^3 আয়তন। তাহলে তিনটে যোগফল হচ্ছে এইটা, এবং নতুনটার আয়তন এ ধরে নিয়ে এ কিউব ধরেছি, তাহলে এ কিউব সমান এই তিনটে যোগফলের সঙ্গে সমান। ঘন, এটা হচ্ছে সেমি, যেহেতু সেমিতে আছে তাহলে এটা সেমি ধরতে পারো। তাহলে এবার দেখো 3-3 কিউব মানে হচ্ছে 27 হয়ে গেল, 4-এর কিউব মানে 64 হয়ে গেল, আর 5-এর কিউব মানে 125 হলো। এবার এটাকে যদি যোগ করি, 5 আর 4 9, 9-এর সাথে 9 10, 16 6 হাতে 1 2 3, 6 3 9 10 11 1 হাতে 1 1 রেখে 2 216। এটাকে আমরা লিখতে পারবো 6^3, কারণ 6 গুণিত 6 সমান 216 হয়। তাহলে এ সমান আমি কত লিখব? 6। তাহলে অতএব নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হয়ে গেল? 6 সেমি। তাহলে এটা অ্যান্সার। এইবার 5-এর অর্থাৎ সর্বশেষ অঙ্ক, একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? একটা ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার, অর্থাৎ মেঝেটা যে আছে, ঘরের যে মেঝেটা, সেই মেঝের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাচ্ছে 12 মিটার আর 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল। তাহলে আমার এই উচ্চতাটা কোনোই প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র আমার প্রয়োজন হচ্ছে এইটাই দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল হয়ে যাবে 12 মিটার গুণিত 8 মিটার। তাহলে অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 12 গুণিত 8 প্রস্থ, 8 × 96 এত বর্গ মিটার। অ্যান্সার। তাহলে এখানে ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।